প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প হিমু। আজ তৃতীয় পর্ব। মুর্শিদ সাহেব সম্ভবত বাসায় ফেরেননি। এখন সবে সন্ধ্যা। যাদের ঘরে কোনো আকর্ষণ নেই তারা সন্ধ্যাবেলা ঘরে ফেরে না। ঠিক সন্ধ্যায় তারা এক ধরনের অস্থিরতায় আক্রান্ত হয়। এই অস্থিরতা শুধু মানুষের বেলাতেই যে হয় তা না, পশু পাখিদের ক্ষেত্রেও হয়। সেই কারণেই হয়তো সব ধর্মে সন্ধ্যা হল উপাসনার সময়। মনের অস্থিরতা দূর করে মনকে শান্ত করার এক বিশেষ প্রক্রিয়া। পরম রহস্যময় মহাশক্তিশালীর কাছে আবেদন, আমাকে শক্ত করো, আমার অস্থিরতা দূর করো। দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে, কর্ম অন্তে সন্ধ্যাবেলায় বসিব তোমারই সনে। খোলা গেট দিয়ে ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার, তবে দরজায় তালা নেই। কয়েকবার ধাক্কা দিতেই মুর্শিদ সাহেব দরজা খুলে দিলেন। মুখ শুকিয়ে কালো হয়ে আছে, মাথা ভেজা। কি ব্যাপার মুর্শিদ সাহেব? কিছু না ছোট মামা, আসুন ভেতরে আসুন। শরীর খারাপ? জি, দুপুরে একবার অ্যাপিলেপটিক সিজার হলো। মেঝেতে পড়েছিলাম, ঘরে কেউ ছিল না। একা থাকেন? জি। বাতি জ্বালাননি কেন? সন্ধ্যাবেলা বাড়িঘর অন্ধকার দেখলে ভালো লাগে না। মুর্শিদ সাহেব বাতি জ্বালালেন। আমি বসতে বসতে বললাম, আপনার আত্মীয় স্বজন কেউ নেই? ওদের কাউকে সঙ্গে এনে রাখতে পারেন না? আপনি অসুস্থ মানুষ, একজন কারো তো আপনার সঙ্গে থাকা দরকার। ছোট ভাই আছে, সে কানাডায় থাকে। ছোট বোন ঢাকাতেই আছে, ওর নিজের স্বামী সংসার আছে, ওকে বিরক্ত করতে ইচ্ছে করে না। আমি হলাম সবার বড়। ঈশার সঙ্গে কি এর মধ্যে দেখা হয়েছে? জি, দেখা হয়েছে। ও এসেছিল। নিজে এসেছিল? বাহ, ভালো তো। ওর দাদিকে নিয়ে এসেছিল। আমাকে বোঝালো যে ডিভোর্সই আমাদের দুজনের জন্য মঙ্গলজনক। আমি দেখলাম এসা ঠিকই বলছে। তাছাড়া বেচারি আমার সঙ্গে থাকতে চাচ্ছে না। আমি তো জোর করে কাউকে ধরে রাখতে পারি না। তা তো বটেই। পশুকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, মানুষকে যায় না। আমি এশার সঙ্গে ম্যারেজ রেজিস্টারের অফিসে গিয়ে কাগজপত্রে সই করে এসেছি। ভালো করেছেন। এশার জন্যে হয়তো ভালো করেছি, আমার জন্যে না। আমার মনটা খুব খারাপ। মামা, আপনাকে চা করে দিই? ঘরে আর কিছু নেই, শুধু চা। শুধু চাই দিন। রান্নাবান্না কি আপনি নিজেই করেন? চাটা নিজেই বানাই, বাকি খাবার হোটেল থেকে খেয়ে আসি। সেখানেও বেশি দিন যাওয়া যাবে না, গেলেই টাকার জন্য তাগাদা দেয়। আচ্ছা মামা, আমার ক্যামেরাটা বিক্রির ব্যবস্থা করেছেন? এর সঙ্গে আলাদা একটা ঝুম লেন্স আছে। লেন্সটা আমার ভাই কানাডা থেকে পাঠিয়েছে। আপনার ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা চেয়ে চিঠি লিখলে কেমন হয়? না না, তা হয় না। ছোট ভাই তো। আপনি ক্যামেরা বিক্রির ব্যবস্থা করে দিন। ক্যামেরা বিক্রির টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন? আমি বেশি দিন বাঁচব না ছোট মামা। আমার শরীর খুব খারাপ। নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, আগে ছিল না। কি উপসর্গ? মাথার ভেতরে ঝিঝি পোকা ডাকে, ঝিঝি শব্দ হয়। সব সময় যদি হতো তাহলে আমি অভ্যস্ত হয়ে যেতাম। সব সময় হয় না, মাঝে মাঝে হয়। আমি চা খেলাম। মুর্শিদ সাহেবের ঘরদুয়ার দেখলাম। একা মানুষ, কিন্তু ঘর খুব সুন্দর করে সাজানো, দেখতে ভালো লাগে। মুর্শিদ সাহেব? জি ছোট মামা। আপনার ঘর তো খুব সুন্দর করে সাজানো, দেয়ালে ছবি নেই কেন? আপনার এত দামি ক্যামেরা, ঘর ভর্তি ছবি থাকা উচিত। ছবি ছিল, অনেক ছবি ছিল, সব এশার ছবি। এশা বলল, আমার ছবি দিয়ে ঘর ভর্তি করে রাখার তো কোনো মানে নেই। তোমার এখন উচিত আমাকে দ্রুত ভুলে যাওয়া। ছবি থাকলে তুমি তা পারবে না। তাছাড়া তুমি নিশ্চয়ই আবার বিয়ে করবে। তোমার নতুন স্ত্রী আমার ছবি দেখলে রাগ করবে। ছবিগুলি তুমি আমাকে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম। ভালো করেছেন। চলুন আমরা এখন বের হই। কোথায় যাব? আমার একটা চেনা ভাতের হোটেল আছে, আপনাকে পরিচয় করিয়ে দিয়ে আসি। ওদের রান্না খুব ভালো। তার চেয়ে বড় কথা,
বাকিতে খাওয়া যাবে। মাস পুরালেই টাকা দিতে হবে তাও না, একসময় দিলেই হলো। মুর্শেদ সাহেব উজ্জ্বল মুখ খুলে বললেন, চলুন, ক্যামেরাটা কি এখন দিয়ে দিব? দিন। মজনু মিয়া আমাকে দেখেই গম্ভীর মুখে বলল, হিমু ভাই, আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা শুনব, তার আগে আপনি আমার এই ভাগ্নেকে দেখে রাখুন। এ আপনার এখানেই খাবে। টাকা পয়সা একসময় হিসেব করে দেয়া হবে, আপনি খাতায় লিখে রাখবেন। মজনু মিয়া বিরস মুখে অন্যদিকে তাকিয়ে রইল। আমি বললাম, অন্যদিকে তাকিয়ে আছেন কেন? আপনার সাথে আমার প্রাইভেট কথা আছে। বলুন প্রাইভেট কথা, শুনছি। আসেন, বাইরে আসেন। আমি মুর্শিদকে বসিয়ে বাইরে এলাম। মজনু মিয়া দুঃখিত গলায় বলল, আমি আপনারে খুবই পিয়ার করি হিমু ভাই, তা জানি। আপনার উপর মনটা আমার খুব খারাপ হয়েছে। কাজটা আপনি কি করলেন? কোন কাজ? ওই দিন দুপুর রাতে মুস্তফাকে বললেন মোরগ পোলাও কর। আপনার 7টা মানুষ মিলে 4টা মুরগি খেয়ে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, খেয়েছেন, ভালো করেছেন। 4 মুরগির জন্য মজনু মিয়া মরে যাবে না, তাহলে সমস্যা কি? ওই রাতে আপনি বললেন আমি 2 দিন হোটেলে আসব না, বলেন নাই? বলেছি। কথাটা আপনি এদের বলতে পারলেন, আমারে বলতে পারলেন না। আপনাকে বললে কি হতো? আমি সাবধান থাকতাম। সাবধান থাকলে কি অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট হয়েছিল? মজনু মিয়া বিরক্ত মুখে বলল, আপনি এমন একটা ভাব ধরলেন যেন কিছুই জানেন না। আপনি পীর ফকির মানুষ, কামেল আদমি। এটা আর কেউ না জানুক, আমি জানি। আপনার যে খাতির করি, ভালোবাসা থেকে যতটা করি, ভয়ে তার চেয়ে বেশি করি। কখন কি ঘটনা ঘটবে এটা আপনি আগেভাগে জানেন। জানেন না? আমি কিছু বললাম না। মজনু মিয়া বলল, আপনি ঠিকই জানতেন যে আমার অ্যাক্সিডেন্ট হবে। রিকশা থেকে পড়ে পা মচকে যাবে, তারপরেও আমাকে না বলে অন্য সবেরে বললেন। কাজটা কি ঠিক হলো হিমু ভাই? বেশি ব্যথা পেয়েছেন? অল্পের জন্য পা ভাঙে নাই, মচকে গেছে। 7 দিন হয়ে গেছে, এখনো ঠিকমতো পা ফেলতে পারি না, চিলিক দিয়ে ব্যথা হয়। আপনার প্রাইভেট কথা শেষ হয়েছে মজনু মিয়া? জি, শেষ হয়েছে। আবার এক বন্ধুকে নিয়ে এসেছেন, দেখে তো মনে হয় মাথা আওলা। ইয়াদ সাহেবের মতো যন্ত্রণা করবে? ইয়াদ কি এখনো আসে? তাকে তো আসতে নিষেধ করেছি। না, উনি আর আসবেন না। উনি আছেন কেমন? জানি না কেমন, অনেক দিন দেখা হয় না। ভালোই আছে মনে হয়। মজনু মিয়া, ক্যামেরা কিনবেন? ক্যামেরা? জি, ক্যামেরা। মিনোলটা, সঙ্গে জুম লেন্স আছে। আমি ক্যামেরা দিয়ে কি করব? আমি বেচি ভাত। ভাতের ছবি তুলবেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছবি হলো ভাতের ছবি, ধবধবে সাদা। মজনু মিয়া বিরক্ত হয়ে বলল, আপনি বড় উল্টাপাল্টা কথা বলেন হেমু ভাই। আগামাথা কিছুই বুঝি না। ক্যামেরা কিনবেন না? জি না। জিনিসটা কিন্তু ভালো ছিল, সস্তায় ছেড়ে দিতাম। মাগনা দিলেও আমি নেব না। হিমু ভাই, আসেন, চা খান নাকি ভাত খাবেন? ভালো সরপুটি আছে। ভাত খাবো না, ক্যামেরা বিক্রির চেষ্টা করতে হবে। চলি মজনু মিয়া। আমি চলে গেলাম তরঙ্গিনী স্টোরে। মুহিব সাহেব নেই, নতুন একটি ছেলে বিরস মুখে দরজা বন্ধ করছে। রাত মাত্র 11টা, এর মধ্যেই দোকান বন্ধ। আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম, ভালো আছেন? সে সরু চোখে তাকালো, কিছু বলল না। মুহিব কোথায়? উনার চাকরি চলে গেছে। উনি কোথায় আমি জানি না। চাকরি গেল কেন? জানি না, মালিক জানে। আপনি উনার কে হন? কেউ হই না। টেলিফোন করতে এসেছি। টেলিফোন করা যাবে? জি না, মালিকের নিষেধ আছে। 5টা টাকা যদি আপনাকে দিই তাহলে করা যাবে? লোকটা টেলিফোন খুলে দিল। আমি ডায়াল ঘুরাতে ঘুরাতে বললাম, মুহিবকে বদলে আপনাকে নেয়া মালিকের ঠিক হয়নি। আপনার হলো চোর স্বভাব। মাত্র 5 টাকার জন্যে মালিকের নিষেধ অমান্য করছেন, 100 টাকার জন্যে দোকান খালি করে দেবেন। লোকটা আমার দিকে ভীত চোখে তাকাচ্ছে। আমি তাকে অগ্রাহ্য করে বললাম, হ্যালো। ওপাশ থেকে ডাক্তার ইরতাজুল করিম বললেন, কাকে চাচ্ছেন? আপনাকে। আমি হিমু, চিনতে পারছেন? পারছি। কি চান? কিছু চাচ্ছি না। আপনি কি ক্যামেরা কিনবেন? ভালো ক্যামেরা। হিমু সাহেব, রাত দুপুরে আমি রসিকতা পছন্দ করি না।
এটা কিন্তু সাধারণ ক্যামেরা না। একসঙ্গে দুজন মানুষের ভালোবাসার এবং ভালোবাসা ভঙ্গের ইতিহাস জড়ানো আছে। আমি আপনাকে সস্তায় দেব। খট করে শব্দ হলো। ডাক্তার ইরতাজুল করিম টেলিফোন নামিয়ে রাখলেন। রাত ঠিক 11:30টায় আমি নিতুকে টেলিফোন করলাম। নিতু আমার গলা খুব ভালো করে চেনে, তবু তীক্ষ্ণ গলায় বলল, আপনি কে বলছেন? আমি বললাম, সরি, রং নাম্বার হয়েছে। নিতু তৎক্ষণাৎ বলল, রং নাম্বার হয়নি, আপনি ঠিক নাম্বারেই করেছেন। ইয়াদকে চাচ্ছেন? ও বাসায় নেই। আমি ইয়াদকে চাচ্ছি না, আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে আবার কি কথা? জরুরি কথা। টেলিফোনে বলা যাবে? টেলিফোনে বলা না গেলে আপনি চলে আসুন, গাড়ি পাঠাচ্ছি। আপনি কোথায় আছেন বলুন। গাড়ি পাঠাতে হবে না, টেলিফোনে বলা যাবে। আপনি কি একটা ক্যামেরা কিনবেন? কি কিনব? ক্যামেরা, সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা, অটোমেটিক ম্যানুয়াল দুটাই আছে, প্লাস একটা জুম লেন্স। সেকেন্ড হ্যান্ড হলেও ভালো জিনিস। চোরাই মালের ব্যবসা কবে থেকে শুরু করলেন? চোরাই মাল নয়, জেনুইন পার্টির ক্যামেরা। কিনবেন কিনা বলুন। আপনার কি করে ধারণা হলো যে আমার ক্যামেরা নেই? সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার জন্য আমি আগ্রহী। আমি গম্ভীর ভঙ্গিতে বললাম, খুব যারা বড়লোক, সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি তাদের এক ধরনের আগ্রহ থাকে। বঙ্গবাজারে যেসব পুরনো কোট বিক্রি হয়, তাদের বড় ক্রেতা হলেন কোটিপতিরা। তারাই আগ্রহী ক্রেতা। কোটিপতিদের সম্পর্কে আপনার খুব ভ্রান্ত ধারণা হিমু সাহেব। কোটিপতিদের কোনো কিছু সম্পর্কে আগ্রহ থাকে না। যাই হোক, আপনার সঙ্গে আমি তর্কে যেতে চাচ্ছি না। আপনার ক্যামেরা আমি কিনব না। তবে কত টাকা আপনার দরকার আমাকে বলুন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। 1,000 দিতে পারবেন? এখন পাঠাবো? জি, পাঠিয়ে দিন। কোথায় আছেন ঠিকানা বলুন। আমাকে পাঠাতে হবে না, আমি এক ভদ্রলোকের ঠিকানা দিচ্ছি, তার ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। আমি মুর্শিদ সাহেবের ঠিকানা দিলাম। টেলিফোনে শুনতে পাচ্ছি নিতু খসখস করে লিখছে, হিমু সাহেব। জি। আপনার একটা চিঠি পাঞ্জাবের পকেটে ছিল, পেয়েছেন? ইয়াদকে দিয়ে পাঠিয়েছিলাম। পেয়েছি। পড়েছেন? পুরোটা পড়তে পারেনি, অর্ধেকের মতো পড়েছি। আপনি কি আমাকে বিশ্বাস করতে বলছেন যে পুরো চিঠি আপনি পড়েননি, অর্ধেক পড়েছেন? বিশ্বাস করতে বলছি। আপনার আচরণে কতটা সত্যি আর কতটা ভান দয়া করে বলবেন। 50-50, অর্ধেক ভান, অর্ধেক সত্যি। এই চিঠিটা আমি পড়ে ফেলেছি, কিছু মনে করবেন না। আই এম সরি। আচ্ছা, আপনি কি রূপা মেয়েটিকে নিয়ে একদিন আসবেন আমাদের বাসায়? উনাকে দেখব। উনি যদি আসতে না চান, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। আচ্ছা, একদিন নিয়ে যাব। এশা দরজা খুলে তাকিয়ে রইল। মনে হচ্ছে আমাকে চিনতে পারছে না। মাফলার দিয়ে মাথা ঢাকা। চিনতে না পারার সেটা একটা কারণ হতে পারে। কেমন আছেন? এশা যন্ত্রের মতো বলল, ভালো। আপনার পরীক্ষা কেমন হলো খোঁজ নিতে এলাম। ভেতরে আসুন। আমি ভেতরে ঢুকলাম। এশা দরজা বন্ধ করে দিল। রাত 8টা বাজে। টিভিতে বাংলা খবর হচ্ছে। খবর পাঠকের মুখ দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এদের বাড়ি পুরোপুরি নিঃশব্দ। একটু অস্বস্তি লাগে। আপনার দাদিমা ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছেন। কাজের মেয়েটা যে চলে গিয়েছিল ফিরেছে? না। আমি কি বসবো? বসুন। আমি বসলাম। এসে আমার মুখোমুখি বসল। তার চোখে আর চশমা নেই। সে মনে হয় শুধু পড়াশোনার সময়ই চোখে চশমা দেয়। মেয়েটার চোখ দুটো খুব সুন্দর। আজ এশাকে আরো সুন্দর লাগছে। একটু বোধহয় রোগাও হয়েছে। কানে সবুজ পাথরের 2টা দুল। ওই রাতে দুল দেখিনি। হিমু সাহেব, ওই দিন আপনি আমাদের কিছু না বলে চলে গেলেন কেন? আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলেন, কাজে আপনাদের বিরক্ত করলাম না, বিদেয় হয়ে গেলাম। এসে তীক্ষ্ণ গলায় বলল, আমি হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলাম, আপনাকে কে বলল? ও বলেছে? আমি অনুমান করেছি। তারপর মুর্শিদ সাহেবের সঙ্গেও কথা বললাম। উনার খিলগার বাসাতেও গিয়েছি। আমি আপনার ব্যাপার বুঝতে পারছি না। ওকে কি আপনি আগে থেকে চিনতেন? না, চিনতাম না। ওই রাতেই প্রথম পরিচয় হলো। সঙ্গে সঙ্গে বাসায় চলে গেলেন? সবসময় তাই করেন? কাউকে পছন্দ হলে করি। উনাকে আমার পছন্দ হয়েছে।
খুব পছন্দ হয়েছে। এসে চাপা গলায় বলল, পাগল, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এমন মানুষরা কম্পেনিয়ন হিসেবে খুব ভালো। সাধারণ মানুষরা বোরিং হয়, কিন্তু এরা বোরিং হয় না। আপনার কাছে কিন্তু হয়েছে, আমার কাছে হয়েছে, কারণ আমাকে তার সঙ্গে জীবনযাপন করতে হয়েছে। একজন বিকৃত মস্তিষ্ক মানুষের সঙ্গে জীবনযাপন ক্লান্তিকর ব্যাপার। যাই হোক, আপনি এসেছেন যখন, বসুন। দাদিমা বাসায় নেই, উনি চলে আসবেন। আপনি চা খেতে পারেন, আজ ঘরে চা চিনি সবই আছে। আমি আজ উঠব, কোনো একদিন ভোরবেলায় আসব। না, আপনি বসবেন। দাদিমা আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি চলে যাওয়ায় ওই দিন আমার উপর খুব রাগ করেছিলেন। উনার ধারণা আমিই আপনাকে বিদেয় করে দিয়েছি। আজ আপনি দাদিমার মাথা থেকে ওই ধারণা দূর করবেন এবং আপনার ঠিকানা লিখে রেখে যাবেন। আপনার দাদিমা না আসা পর্যন্ত আমাকে এখানে একা একা বসে থাকতে হবে? আমি থাকবো আপনার সঙ্গে, একা বসিয়ে রাখবো না। আমরা কি নিয়ে কথা বলবো? দুজন মানুষ তো চুপচাপ মুখোমুখি বসে থাকতে পারে না, আমাদের কথা বলতে হবে। বলুন কথা। আপনার দাদিমার কি ফিরতে রাত হবে? বেশি রাত হবার কথা না। তিনি জানেন আমি এখানে একা আছি। আমি টিভির দিকে মুখ ফিরিয়ে নিলাম। সব দিন খবর পাঠ দেখতে মন্দ লাগছে না। এরও একটা আলাদা মজা আছে। খবর পাঠকদের কখনোই খুব খুঁটিয়ে দেখা হয় না, তাদের কথাই শুধু শোনা হয়। কথা বন্ধ করে দিলেই শুধু ব্যক্তি হিসেবে তারা গুরুত্বপূর্ণ হয়ে পড়েন। তাদের খুঁটিয়ে দেখতে ইচ্ছে করে। হিমু সাহেব, জি, ওই যে অসুস্থ সেই খবরটি আপনাকে দিয়েছে? অ্যাপিলেন্সির কথা বলছেন? হ্যাঁ, জি, উনি আমাকে বলেছেন। বিয়ের আগে কিন্তু আমাদের কিছু বলেনি। এমন ভয়ঙ্কর একটা অসুখ সে গোপন করে গেছে। বিয়ের আগে অসুখটা হয়তো ভয়ঙ্কর ছিল না, সবসময় ভয়ঙ্কর ছিল। 6 বছর বয়স থেকেই এই অসুখ নিয়ে সে বড় হয়েছে। তাহলে মনে হয় উনি অসুখে অভ্যস্ত হয়ে যাওয়ায় এটা হয়েছে। উনি ধরেই নিয়েছেন তার অসুখের ব্যাপারটা সবাই জানে। নতুন করে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। ইচ্ছা করে যে তিনি ব্যাপারটা গোপন করেছেন তা আমার মনে হয় না। আপনি কি তাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন? তা করছি। উনি আমার বন্ধু মানুষ। বন্ধুকে বন্ধু ডিফেন্স করবেই, বাইরে কেউ করবে না। তাছাড়া এখন তো আপনারা আলাদা হয়ে গেছেন। উনার যা কিছু মন্দ তা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? উনার ভালো যদি কিছু থাকে তা নিয়ে থাকুন। ওর ভালো কিছু নেই। ও পুরোপুরি অসুস্থ একজন মানুষ। ওর খিলগা বাসায় আপনি গিয়েছেন? সেখানে কি কোনো আম গাছ দেখেছেন? দেখেননি? ও কিন্তু প্রায়ই বাসার সামনে একটা আম গাছ দেখে। আম গাছের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। একবার রাত দুপুরে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, এসা, চলো আমরা দুজন গাছটার নিচে বসি। আপনি নিশ্চয়ই বসতে যাননি? না, যাইনি। গেলে ভালো হতো। আপনি যদি বলতেন, চলো যাই, বসি গাছের নিচে। কিংবা যদি বলতেন, তোমার এই আম গাছের ডালে একটা দোলনা টানিয়ে দাও, আমি দোলনায় চড়ব। তাহলে খুব ইন্টারেস্টিং হতো। এতে কি পাগলামির প্রশ্রয় দেওয়া হতো না? না, হতো না। আপনি যাকে পাগলামি ভাবছেন তা হয়তো পাগলামি নয়। আলেকজান্ডার পুশকিন তার বাড়ির পেছনে সবসময় একটা দিঘি দেখতে পেতেন। জ্যোৎস্না রাতে দিঘির পাড়ে বেড়াতে যেতেন। একজন বিখ্যাত ব্যক্তি পাগলামি করে গেছেন বলেই পাগলামিকে স্বীকার করতে হবে? না, হবে না। এমনি বললাম। আপনি ওই লোককে ছেড়ে এসে ভালোই করেছেন। ও বেশি দিন বাঁচবেও না। স্বামীর মৃত্যু আপনাকে দেখতে হবে না। আপনাকে বিধবা শব্দটার সঙ্গে যুক্ত হতে হবে না। বিধবা খুব পেলেটেবল শব্দ নয়। তাছাড়া একজন ভয়াবহ অসুস্থ রুগ্ন মানুষের সঙ্গে যুক্ত থেকে নিজের জীবনটাকে নষ্ট করবেন কেন? একটাই আপনার জীবন, একটাই পৃথিবী। দ্বিতীয় কোনো পৃথিবী আপনার জন্য নেই। সেটাকে নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া মুর্শেদ সাহেবের আপনাকে প্রয়োজন নেই। তার কাছে নিজস্ব পৃথিবী, নিজস্ব আম গাছ। অল্প যে কদিন বাঁচবেন তিনি তার আম গাছ নিয়ে কাটিয়ে দিতে পারবেন। আপনার তো কোনো আম গাছ নেই। কাজেই আপনার একজন বন্ধু প্রয়োজন। উমর খৈয়াম পড়েছেন? এইখানে এই তরুর তলে
তোমার আমার কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে। ও মারা যাবে কেন? শরীর খুবই খারাপ, তাছাড়া টাকা পয়সাও নেই। বাড়ি ভাড়া বাকি পড়েছে। বাড়িওয়ালা খুব তাড়াতাড়ি মনে হয় বাড়ি থেকে বের করে দেবে। তখন খেয়ে না খেয়ে পথে পথে ঘুরতে গিয়ে কিছু একটা ঘটিয়ে ফেলবেন। আপনি জানেন না, ওর অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে। ওই লোক কি আত্মীয় স্বজনের কাছে যাবে? হাত পাতবে ওদের কাছে? না। এসা, এখন আমি উঠব, আরেকদিন আসব। আপনার দাদিমার জন্যে আর অপেক্ষা করতে পারছি না। আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। অ্যাপার্টমেন্ট আছে। রাত ৯টায় অ্যাপার্টমেন্ট। ৯টা প্রায় বাজতে চলল। কবে আসবেন? খুব শিগগিরই আসব। এসা, আপনাকে আরেকটা কথা বলা প্রয়োজন মনে করছি। কথাটা হচ্ছে, আমার কথাবার্তা থেকে দয়া করে কোনো ভ্রান্ত ধারণা নেবেন না। মনে করবেন না আমি খুব কায়দা করে মুর্শিদ সাহেবের কাছে আপনাকে ফিরে যেতে বলছি। আপনি বলছেন না? অবশ্যই না। মুর্শিদ সাহেব যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেন, আমি হয়তোবা বলতাম। সেই সম্ভাবনা একেবারেই নেই। উঠি এশা। ডক্টর ইরতাজুল করিম সাহেবও ঠিক এশার মতো ভঙ্গিতে আমার দিকে তাকালেন, যেন চিনতে পারছেন না। সালাম আলাইকুম ডাক্তার সাহেব, আমি হিমু। কি ব্যাপার? আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট? আপনি ডায়েরিতে লিখে রেখেছেন। প্রথম যেদিন এসেছিলাম সেই দিন বলেছিলেন ১ সপ্তাহ পর রাত ৯টার দিকে আসতে। বসবো? বসুন। শুরু করব? কি শুরু করতে চাচ্ছেন? জীবন কাহিনী। আমার বাবা কি করে আমাকে মহাপুরুষ বানানোর চেষ্টা করতে লাগলেন। তিনি কতটুকু পারলেন, কতটুকু পারলেন না। অর্থাৎ ওই রাতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু। হিমু সাহেব। জি। আমার একটি মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। আপনি সেই খবর খুব ভালো করেই জানেন। ওর এখন স্কিন গ্রাফিটিং হচ্ছে। শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া কেটে লাগানো হচ্ছে। আমি মানসিকভাবে বিপর্যস্ত। রুগী দেখছি না। কিছু করার নেই বলে চেম্বারে এসে বসেছি। আমি তাহলে চলে যাই? এসেছেন যখন, বসুন। আমার কাছে আপনার একটি ডিনার পাওনা আছে। আসুন, আমরা একসঙ্গে ডিনার করি। ঘরে গত ৭ দিন ধরে রান্নাবান্না হচ্ছে না। আমার স্ত্রী থাকেন হাসপাতালে। কাজেই আমরা কোনো একটা হোটেলে বসব। আপনার আপত্তি আছে? না, আপত্তি নেই। চলুন তাহলে উঠা যাক। আমরা গুলশান এলাকায় একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম। ডাক্তার সাহেব বললেন, এই রেস্টুরেন্টটা ছোট, কিন্তু খাবার খুব ভালো। এদের কুক একজন ভিয়েতনামি মহিলা। তিনি খাবার তৎক্ষণাৎ তৈরি করে দেন। আপনি কি খাবেন মেনু দেখে অর্ডার দিন। আমি নিজে শুধু একটু স্যুপ খাবো। আপনি কি মদ্যপান করেন? জি না। বিয়ার? বিয়ার নিশ্চয়ই চলতে পারে। আপনি খান, আমার লাগবে না। বিয়ারের ক্যান খুলতে খুলতে ডাক্তার সাহেব বললেন, আমি আপনার একটি বিষয় জানার জন্য আগ্রহী। আপনার ভবিষ্যৎ বলার ক্ষমতা, এই ক্ষমতা কি সত্যি আপনার আছে? আমি ঠিক জানি না। মাঝে মাঝে যা ভাবি তা হয়ে যায়। সে তো সবারই হয়। আপনারও নিশ্চয় হয়। না, আমার হয় না। অবশ্যই হয়। ভালো করে ভেবে দেখুন। এরকম কি হয় না যে আপনি দুপুরে বাসায় ফিরছেন, আপনার মনে হলো আজ বাসায় বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে। খেতে বসে দেখেন সত্যিই তাই। এটা হচ্ছে কোইনডিসেন্ট। আমার ব্যাপারগুলিও কোইনডিসেন্ট। এর বাইরে কিছু না। আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো ক্ষমতা নেই? না। ডাক্তার সাহেব ৩টি বিয়ার শেষ করে ৪র্থ বিয়ারের ক্যান হাতে নিলেন। মদ্যপানে তিনি খুব অভ্যস্ত বলে মনে হচ্ছে না। চোখটা লাল হয়ে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে। হিমু সাহেব। জি। আমার কিন্তু ধারণা আপনার ক্ষমতা আছে। আপনার বাবা পুরোপুরি ব্যর্থ হননি। স্ট্রেঞ্জ কিছু জিনিস আপনার ভেতর তৈরি করতে পেরেছেন। তার একটি হচ্ছে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা। এই ক্ষমতা আপনার প্রচুর আছে। এই ক্ষমতা
অল্প বিস্তর সবারই আছে, আপনার অনেক বেশি আছে। ইয়াদ সাহেবের সঙ্গে কি রিসেন্টলি আপনার দেখা হয়েছে? না। আপনি কি জানেন তিনি গত দুদিন ধরে ভিক্ষুক সেজে পথে পথে ঘুরছেন? দুরাত বাড়ি ফেরেননি? না, জানি না। ইয়াদ সাহেবের স্ত্রী আপনি আসার কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছিলেন। ভদ্রমহিলা যে কি পরিমাণ মানসিক আরডিএল এর ভেতর দিয়ে যাচ্ছেন তা তাকে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। আপনি তাকে কি বলেছেন? বলেছি এটা সাময়িক ঝোঁক, ঝোঁক কেটে যাবে। ইয়াদ সাহেব বাসায় ফিরবেন। আপনার কি ধারণা হিমু সাহেব? কোন ধারণার কথা জানতে চাচ্ছেন? ইয়াদ সাহেব প্রসঙ্গে জানতে চাচ্ছি, ওনার ঝোঁক কাটতে কতদিন লাগবে? বলতে পারছি না, ঝোঁক নাও কাটতে পারে। তার মানে? খাওয়া বন্ধ করে আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, মানুষ খুব বিচিত্র প্রাণী ডাক্তার সাহেব। সে সারা জীবন অনেক কিছুই অনুসন্ধান করে ফেরে। সেই অনেক অনুসন্ধানের একটি হলো তার অবস্থান। সে কোথায় খাপ খায় তা জানতে চায়। সেই বিশেষ জায়গাটা যখন পেয়ে যায় তখন তাকে নাড়ানো কঠিন হয়ে পড়ে। আপনি ভুলে যাচ্ছেন হিমু সাহেব, মানুষ মোটেই রিটেনাল প্রাণী নয়। সমস্ত পশু পাখি কীটপতঙ্গ রিটেনাল, মানুষ নয়। যখন বৃষ্টি হয় পাখি তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যে গাছের নিচে আশ্রয় নেয়। এর কোনো ব্যতিক্রম নেই। মানুষের ভেতর ব্যতিক্রম আছে। এদের কেউ কেউ ইচ্ছে করে বৃষ্টিতে ভেজে, কেউ কেউ গাছের নিচে দাঁড়ায় ঠিকই, কিন্তু মন পড়ে থাকে বৃষ্টিতে। সে মনে মনে ভিজতে থাকে। হিমু সাহেব, জি? আপনি কিছুই খাচ্ছেন না। খাবারটি কি আপনার পছন্দ হচ্ছে না? জি না, সবকিছুর মধ্যে ধোঁয়া ধোঁয়া গন্ধ পাচ্ছি। ডাক্তার সাহেব বিল মিটিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে কোথায় নামিয়ে দেব বলুন? কোথাও নামাতে হবে না, আমি এখান থেকেই হেঁটে হেঁটে চলে যাব। অনেকটা দূর কিন্তু, খুব দূর নয়। আবার কবে আপনার কাছে আসবো ডাক্তার সাহেব? আপনাকে আর আসতে হবে না, আমি আপনার চিকিৎসা করব না। আপনার কি ধারণা আমি অসুস্থ না? বুঝতে পারছি না। আচ্ছা, গুড নাইট। বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেল। মেসের অফিসে বাতি জ্বালিয়ে জীবনবাবু বসে আছেন। আমাকে দেখেই বললেন, আপনার জন্য বসে আছি হিমু ভাই। আপনাকে বলছি না আমি একটা ভয়ঙ্কর বিপদে পড়েছি? বিপদের কথাটা বলতে চান? জি, আসুন আমার ঘরে, বলুন। জীবনবাবু অনেকক্ষণ আমার ঘরের চৌকিতে বসে থেকে কিছু না বলেই চলে গেলেন। খুব জাঁকিয়ে শীত পড়েছে। আমার ঘরের জানালার একটা কাচ ভাঙা। শীতের ঠান্ডা হাওয়া আসছে। জীবনবাবুকে বলতে মনে থাকে না। আজ কি বার? বৃহস্পতিবার। পাশের ঘরে তাস খেলা হচ্ছে, হইচই শোনা যাচ্ছে। বিছানায় যাবার পর লক্ষ্য করলাম মাথা ধরা শুরু হয়েছে। ইরতাজুল করিম সাহেবকে এই মাথা ধরার কথাটা বলা হয়নি। টেলিফোন করবার জায়গা পাচ্ছি না। গ্রিন ফার্মেসি বন্ধ। কম্পিউটারের নতুন একটা সার্ভিস সেন্টার হয়েছে, ওদের টেলিফোন আছে, গেলেই টেলিফোন করতে দেয়। সার্ভিস সেন্টারটিও বন্ধ। এসেছি তরঙ্গিনী স্টোরে। নতুন ছেলেটা আমাকে দেখেই বলল, টেলিফোন নষ্ট। মিথ্যে বলছে, বোঝাই যাচ্ছে। বলার সময় মুখের চামড়া শক্ত হয়ে গেছে। সে মনে হয় আগে থেকে ঠিক করে রেখেছিল, আমাকে দেখলেই বলবে টেলিফোন নষ্ট। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, গোটা দশেক টাকা দিলে কি ঠিক হবে? বললাম তো নষ্ট। আপনার চাকরি কতদিন হয়েছে? তা দিয়ে আপনার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই, এমনি জিজ্ঞেস করছি। মুহিব এসেছিল এর মধ্যে? না। ওর ঠিকানা জানেন? না। আপনার ঠিকানা কি? আমার ঠিকানা দিয়ে কি করবেন? ছেলেটা কঠিন গলার স্বর বের করছে। একে বিরক্ত করতে ভালো লাগছে। কি করে আরো রাগিয়ে দেওয়া যায় তাই ভাবছি। আপনাদের এই দোকান খুলে কখন? খামাকা পেঁচাল পারতাছেন কেন? সওদা করার থাকলে সওদা করেন, নয়তো যান গিয়া। আপনার ঠিকানা তো এখনো বলেননি। আরে দত্তরি। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, বল পয়েন্ট কলম আছে? দেখান দেখি। সে একটা কলম সামনে রাখলো। তাকে দেখে মনে হচ্ছে কলম দিয়ে খোঁচা মেরে সে যদি আমার চোখ গেলে দিতে পারত তাহলে খুশি হতো। দাম কত? 10 টাকা। বাংলাদেশি বল পয়েন্ট না? হুম। এগুলি 3 টাকা করে বাইরে বিক্রি করে। আপনার এখানে 10 টাকা কেন? আপনি বাইরে থেকে কিনেন।
আমি আপনার এখান থেকেই কিনতে চাচ্ছি। 3 টাকার জিনিস বেশি হলে 4 টাকা হবে, তার চেয়ে বেশি হলে 5 টাকা। 10 টাকা কেন? দাম বেশি ঠেকলে নিবেন না। মানিব্যাগ খুলে আমি আমার শেষ সম্বল 10 টাকার নোটটা দিয়ে 3 টাকা দামের বল পয়েন্ট কিনে বের হয়ে এলাম। টাকার সন্ধানে যেতে হবে। মাসের 1ম তারিখে ফুফা আমাকে 400 টাকা দেন। শর্ত একটাই, আমি কখনো তার বাসায় যেতে পারবো না। তার ছেলে বাদল যেন কখনো আমার দেখা না পায়। ফুপার ধারণা আমার প্রভাব বাদলের সর্বনাশ হচ্ছে। বাদলকে বাঁচানোর একমাত্র উপায় আমার কাছ থেকে দূরে রাখা। 2 মাস ফুপার কাছ থেকে টাকা নেওয়া হয়নি। ফুপার অফিস ঘরে শীতকালেও এয়ার কুলার চলে। এয়ার কুলারের বিজ বিজ আওয়াজ না হলে বোধহয় তার মেজাজ আসে না। কেমন আছেন ফুপা? ফুপা ফাইল থেকে মুখ না তুলেই বললেন, ভেতরে আসো। অনেকদিন দেখা হয় না। তোমাকে তুই করে বলতাম না তুমি করে বলতাম ভুলে গেছি। ভালো আছো? জি। আমি মোটামুটি নিশ্চিন্ত ছিলাম যে তুমি জেলে আছো। তোমার মতো লোক দীর্ঘদিন বাইরে ঘুরে বেড়াতে পারে না। এক সময় না এক সময় তাদের জেলে ঢুকতে হয়। এর মধ্যে পুলিশ ধরেনি তোমাকে? না। আমি অবশ্য বাদলকে বলেছি তুমি জেলে আছো। তোমার 1 বছরের সাজা হয়েছে। না বললে তোমার খোঁজ বের করার জন্যে অস্থির হয়ে পড়ত। আমি কি বসবো ফুপা? ফুপা বিস্মিত হয়ে বললেন, অনুমতি নিচ্ছ কেন? বসো। আপনার অফিসে ঢুকলেই নিজেকে অফিসের একজন কর্মচারী বলে মনে হয়। আপনাকে মনে হয় বড় সাহেব। সামনে বসতে ভয় লাগে। ফুপা খুশি হলেন, ফাইল সরিয়ে আমার দিকে তাকালেন। তোমার টাকা আলাদা করে রেখেছি। থ্যাঙ্কস ফুপা। নাও, খাম দুটা রাখো। 400 টাকা করে 800 আছে। খাম পকেটে ভরলাম। ফুপা আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি ইচ্ছে করলে আমার অফিসে কাজ করতে পারো। এন্ট্রি লেভেলে অফিসারের একটা পোস্ট খালি হয়েছে। আমরা অ্যাডভাইস করব না। অ্যাডভাইস করলে সামাল দেয়া যাবে না। তুমি চাইলে আজই তোমাকে অ্যাপার্টমেন্ট দেয়া যেতে পারে। বেতন কত? বেসিক 3,000 প্লাস 40% হাউস রেন্ট, 200 কনভেন্স, 300 মেডিকেল। হিসাব করো কত হলো। জটিল হিসাব আমাকে দিয়ে হবে না ফুপা। তবে আমি খুব ভালো একজন লোক দিতে পারি। ভেরি অনেস্ট। তোমার কাছে তো আমি লোক চাইনি। তা চাননি, তবুও হাতে যখন আছে তখন বললাম। আমার জানা মতে তার মতো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। এর উপর আমি 800 টাকা বাজি রাখতে পারি। এই টাকাটাই আমার সম্বল। আপনি যদি এমন কাউকে পান যে ওই লোকটার মতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে 800 টাকা দিয়ে দেব। ফুপা চুরুট ধরাতে ধরাতে বললেন, কি আছে লোকটার যা অন্য কারোর নেই? সে তার বাড়ির সামনে একটা আম গাছ দেখতে পায়, যদিও সেখানে কোনো গাছ নেই, কোনো কালে ছিলও না। সে পরিষ্কার আম গাছ দেখে, গাছে পাখি বসে থাকতে দেখে, পাখির কিচিরমিচির শুনতে পায়। ফুপা বিস্মিত হয়ে বলল, তুমি বদ্ধ উন্মাদকে আমার এখানে চাকরি দিতে চাচ্ছ? জি। কেন বলো তো? ভদ্রলোকের চাকরি খুব দরকার। উনি অসুস্থ, অ্যাপিলেন্সি আছে। আগে ভালো চাকরি করতেন, এখন চাকরি নেই। যদি চাকরি হয় মানসিক শান্তি পাবেন। এতে শরীর সুস্থ হতে থাকবে। তোমার ধারণা আমার অফিস পাগলা সারাবার কারখানা? না, তা হবে কেন? একে উন্মাদ, তার উপর অ্যাপিলেটিক পেশেন্ট। তাকে তুমি আমার এখানে চাকরি দেবার কথা ভাবলে কি করে বলো তো? আর ভাববো না ফুপা। এখন তাহলে যাই। যাও। খবরদার বাসায় আসবে না। বাদল আছে কেমন? ও ভালোই আছে। তোমার প্রভাব থেকে দূরে আছে। ভালো না থাকার তো কোনো কারণ নেই। আমি কি ওর সঙ্গে টেলিফোনে কথা বলতে পারি ফুপা? অনেকদিন দেখি না, কথা বলতে ইচ্ছে করে। অসম্ভব। টেলিফোন করতে পারবে না, একেবারেই অসম্ভব। বলবো ঢাকা সেন্ট্রাল জেল থেকে বিশেষ অনুমতি নিয়ে টেলিফোন করা হচ্ছে। মিনিট 2 কথা বলবো। 2 মিনিটে কি আর হবে? কিছু হবার থাকলে 2 মিনিটেই হবে। বাদলের মাথা খারাপ হয়েই আছে। ঠিক করার চেষ্টা করছি। তোমার টেলিফোন পেলে আর ঠিক হবে না। হিমু, তুমি বিদেয় হও। ক্লিয়ার আউট। কোথায় থাকি বলতে যাচ্ছিলাম। ফুপা আমাকে থামিয়ে বলল, থাক, বলতে হবে না।
জানতে চাচ্ছি না। আমি ঘর ছেড়ে বেরোবার আগে বললাম, ফুপা, বাদলের ব্যাপারে একটা ক্ষুদ্র সমস্যা হতে পারে। ওই সমস্যাটা নিয়ে কি ভেবেছেন? কি সমস্যা? আমি জেলে আছি শুনে সেও ভাবতে পারে জেলে যাওয়াটা প্রয়োজনীয়। কাজেই জেলে যাওয়ার একটা চেষ্টা করতে পারে। ফুপার মুখ গম্ভীর হয়ে গেল। আমি চলে এলাম। মজনু মিয়ার ভাতের হোটেলে যেতে হবে, ভাতের বিল দিতে হবে, অনেক টাকা বাকি পড়েছে। মজনু মিয়ার হোটেলে খুব ভিড়, প্রচুর কাস্টমার। সবার জায়গা হচ্ছে না। কেউ কেউ দাঁড়িয়ে আছে। মজনু মিয়া টাকা গুনতে হিমশিম খাচ্ছে। আমাকে দেখে শীতল গলায় বলল, ভাইজান, কথা আছে। কি কথা? সাধারণ না, প্রাইভেট। প্রাইভেট? আমি প্রাইভেট কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বসার জায়গা নেই, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মজনু মিয়া তার ছোট ভাইটাকে ক্যাশে বসিয়ে এগিয়ে এলো। আমি বললাম, খুব ভালো বিজনেস হচ্ছে। ব্যাপার কি? ব্যবসাপাতি হইল আপনার ভাগ্যের ব্যাপার। কখন কি হয় কিছুই বলা যায় না। কয়েকদিন ধরে দেখতেছি আমার সামনের হোটেলের সব বান্দা কাস্টমার এইখানে আসতেছে। বয় বাবুর্চি তো বাড়াতে হবে। এরা পারছে না। আরো কয়েকজন নিন, দেখি। আর এদের বেতন বাড়িয়ে দিন। বাজে কথা বলবেন না তো হিমু ভাই। বাজে কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা যান, বাজে কথা বলবো না। আপনার প্রাইভেট কথা শুনবো। প্রাইভেট কথাটা কি? আপনি যে একজন ভাগ্নেকে গছায় দিয়ে গেছেন, তার আছে মির্গি ব্যারাম। ওই দিন দুপুরে শরীর কাঁপতে কাঁপতে পড়ে গেল। কেলেঙ্কারির অবস্থা। কাস্টমাররা সব খাওয়া ফেলে উঠে দাঁড়িয়েছে। তাতে অসুবিধা কি? অসুবিধা আছে না? এরকম রুগী নিয়ে কারবার করলে তো হবে না ভাইজান। দোকানের বদনাম হবে, লোক আসা কমে যাবে। আপনি উনারে আমার দোকানে আসতে নিষেধ করে দেবেন। আচ্ছা, নিষেধ করে দেব। আপনি রাগ হলেও কিছু করার নাই। আপনার জন্য সব মাপ। কিন্তু হিমু ভাই, পাগল ছাগল, মির্গি রুগী, এদের আমি দোকানে ঢুকাবো না। ওই দিন আপনার ভাগ্নেরে দেখে আমি কানে হাত দিয়েছি। অনেক কাস্টমার বাইরে দাঁড়া হয়েছিল। গন্ডগোল দেখে ভিতরে ঢুকে নাই। আপনার ভাগ্নেরে আমি বলে দিয়েছি আর যেন এখানে না আসে। আপনি নিজেই বলে দিয়েছেন? জি ভাইজান, আমিই বলেছি। মির্গি রুগী আমার দরকার নাই। আমি পকেট থেকে সিগারেট বের করতে করতে বললাম, রুগ্ন মানুষের প্রতি মমতা দেখানোর বদলে আপনি দেখাচ্ছেন ঘৃণা। এটা কি ঠিক হচ্ছে? রোগটা তো আপনারও হতে পারত। তাছাড়া এই যে আজ আপনার দোকানে এত বিক্রি বেড়েছে, হয়তো আমার ভাগ্নের কারণেই বেড়েছে। এই কয়দিন তাকে যত্ন করে খাইয়েছেন বলেই বেড়েছে। এখন তাকে বিদায় করে দিয়েছেন, দেখা যাবে হুট করে বিক্রি বাটা পড়ে যাবে। আমাকে ভয় দেখায় লাভ নাই হিমু ভাই। আমি ভয় খাওয়ার লোক না। ওই মির্গি রোগী আমি আর দোকানে ঢুকাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি মনে কিছু নেবেন না হিমু ভাই। আপনার জন্য আমি আছি, অন্য কারো জন্যে না। আমি মজনু মিয়ার টাকা পয়সা মিটিয়ে মুর্শিদ সাহেবের খোঁজে গেলাম। খিলগাঁয়ে তার বাড়িতে তাকে পাওয়া গেল না। ঘর তালাবদ্ধ। বাড়িওয়ালাকে খুঁজে বের করলাম। বয়স্ক ভদ্রলোক। তিনি আমাকে খুব আন্তরিকতার সঙ্গেই ঘরে নিয়ে বসালেন। বললেন উনি বাসা ছেড়ে দিয়েছেন। আমি বললাম, কোথায় আছে জানেন? জি না। বাসা ছেড়েছেন কবে? গত পরশু। ২ মাসের ভাড়া পাওনা ছিল, উনি ভাড়া টাড়া সব মিটিয়ে দিয়ে গেছেন। আমি বললাম, থাক, ভাড়া দিতে হবে না, বাদ দেন। রাজি হলেন না। জিনিসপত্রগুলি কোথায়? জিনিসপত্র কিছু তো ছিল না। একটা খাট, কিছু চেয়ার টেবিল, ওইসব একটা ঘরে তালা দিয়ে রেখেছি। বলেছি এক সময় এসে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। ভদ্রলোকের উপর মায়া পড়ে গেছিল, বুঝলেন? ভালো চাকরি করেছিল, সুন্দর সংসার। হঠাৎ কি হয়ে গেল দেখেন, সব ছারখার। যাবার সময় বাসার সামনে খোলা জায়গাটায় দাঁড়িয়ে খুব কাঁদছিলেন। দেখে মনটা খারাপ হয়ে গেল। আমার বড় বৌমা বলল, বাবা, উনাকে বলেন বাসা ছাড়ার দরকার নাই, উনাকে থাকতে বলেন। এগুলা হচ্ছে ভাই ভাবের কথা। সংসার তো ভাই ভাবের কথাই চলে না। তা তো ঠিকই। বিনা পয়সায় থাকতে দিলে আমার চলবে কি করে? আমি তো এতিমখানা খুলি নাই। এই কথাই বৌমাকে বুঝায় বললাম। উনি কি বললেন? কিছু বলে নাই, চুপ করেছিলেন। লক্ষ্মী মেয়ে, শ্বশুরের মুখের উপর কোনো কথা বলবে না। তারপর শুনি
রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছে। আমি বললাম, ভাত খাও নাই কেন মা? সে বলল, মানুষটার জন্যে মনটা খুব খারাপ লাগছে বাবা, ভাত খেতে ইচ্ছে করছে না। কিরকম করে কাঁদছিল। যাই হোক, মেয়ে ছেলের কথা বাদ দেন, মেয়ে ছেলে বিড়ালের জন্যও কাঁদে। এখন বলেন, আপনি ওনার কে হন? সম্পর্কে মামা হই। ও আচ্ছা, খুশি হয়েছি আপনার সঙ্গে কথা বলে। আমি বললাম, আপনার বড় বৌমাকে একটু ডাকবেন? কেন? একটু দেখব, ভালো মানুষ দেখার মধ্যেও পুণ্য আছে, যদি অসুবিধা না হয় একটু ডাকুন। ভদ্রলোক বিস্মিত হয়ে তার বড় বৌমাকে ডাকলেন। সাদাসিধা সরল চেহারার মেয়ে, 2 বছরের একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কত বয়স হবে মেয়েটির? খুব বেশি হলে 19-20। তার কোলের শিশুটিও অবিকল তার মতো দেখতে। মা এবং শিশু যেন একই ছাঁচে তৈরি। আমি বললাম, আপনি কেমন আছেন? মেয়েটি জবাব দিল না। আমি বললাম, আপনার ছেলেটার কি নাম রেখেছেন? মেয়েটি এই প্রশ্নেও জবাব দিল না। বাচ্চা নিয়ে ভেতরে চলে গেল। বাড়িওয়ালা ভদ্রলোক বললেন, আমার বৌমা খুব লাজুক স্বভাবের, বাইরের কারোর সঙ্গে কথা বলতে পারে না। আমি বললাম, আমি কথা বলতে চাইও নি, শুধু দেখতে চেয়েছি। আচ্ছা ভাই, যাই। আপনার ভাগ্নিকে বলবেন জিনিসপত্র সাবধানে রাখা আছে, যেন চিন্তা না করে। জি আচ্ছা, বলবো। আপনার অনেক মেহেরবানি। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প হিমু। আজ শুনলেন 3য় পর্ব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।